যদি কখনো উটি আসছেন, এটা অলওয়েজ রিকমেন্ডেড। বোটিং যেভাবেই হোক করুন, ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা কিন্তু ফাটাফাটি হবে, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। ন্যাচারাল বিউটি বলে যদি কিছু হয় সেটা এখানেই আছে। কি অসম্ভব সুন্দর যে এই চা বাগানটা। এই যে দেখুন মেঘ ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখুন আমাদের গাড়ি চলতে চলতে এসে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালো। এই যে এই জায়গাটাই করে দেখুন, এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ওয়াটারফল দেখা যাচ্ছে। ওয়াটারফলটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আমার কিন্তু অলরেডি কাঁপুনি স্টার্ট হয়ে যাচ্ছে। বেশ ঠান্ডা আছে, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। দক্ষিণ ভারতের উটি শহর বেড়াতে যাওয়ার আগে দুটি প্রশ্ন কম বেশি সবার মনেই আসে। প্রথম, উটিতে দেখার মতো কি কি আছে, আর দ্বিতীয়, এই ভ্রমণে খরচ কেমন পড়বে। প্রথমে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। আসলে উটি ভ্রমণের খরচ অনেকটা নির্ভর করবে আপনি ট্রেনে, বাসে নাকি ফ্লাইটে উটি পৌঁছচ্ছেন তার উপর। এছাড়া হোটেলের ভাড়া আর সাইট সিন রিজার্ভ গাড়িতে করছেন নাকি শেয়ার বাসে করছেন তার উপর খানিকটা নির্ভর করবে। আমি ধরে নিচ্ছি আপনি কোনো ট্যুর এজেন্ট ছাড়া নিজে প্ল্যান করে খুব অল্প বাজেটে উটি ভ্রমণ করতে চাইছেন। সেই ক্ষেত্রে খুব কম খরচে 7 রাত 8 দিনের ট্রিপ করতে পারবেন। কিভাবে সেটা জানতে চাইলে আমাদের চ্যানেলে যে উটি ট্যুর প্ল্যানের ভিডিওটি আছে সেটি দেখতে পারেন। সেখানে প্রত্যেকটি খরচের হিসেব খুব বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। এবার আসি প্রথম প্রশ্নে, উটিতে দেখার মতো কি কি আছে। উটিতে আসলে দারুণ দারুণ সব চা বাগান, উঁচু উঁচু পাহাড়, জলে ভরপুর ঝর্ণা, আঁকা বাঁকা বয়ে চলা নদী, বিশালাকার লেক, ঘন পাইন ও ইউক্যালিপটাস গাছের বন, আরো অনেক কিছু রয়েছে। উটির সৌন্দর্য ভালোভাবে উপভোগ করার জন্য কয়েক সপ্তাহ সময়ও কম পড়বে। তবে উটির সমস্ত জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলো মোটামুটি 2 দিনে ভ্রমণ করা সম্ভব। তবে আপনার হাতে কম সময় থাকলে একদিনেও বেশ কিছু গন্তব্য ভ্রমণ করে দেখতে পারেন। এখানে আমরা ধরে নিচ্ছি আপনার কাছে অন্তত 2 দিন সময় আছে উটি ভ্রমণ করার জন্য। তাহলে এবার আপনি 2 দিনে 2টি ভিন্ন ট্যুর প্যাকেজ বুক করবেন। বাজেটের সমস্যা না থাকলে রিজার্ভ গাড়িতে বুক করুন, আর কম খরচে চাইলে বাসে ট্যুর বুক করুন। আমরা বাসে ট্যুর বুক করে প্রথম দিন ঘুরে দেখেছিলাম উটি ও কুন্নুর সাইট সিন, যেখানে আমরা দেখেছিলাম বোট হাউস লেক, কেতি ভ্যালি ভিউ পয়েন্ট, 43,000 একরে বিস্তৃত বিশাল চা বাগান, ডলফিন নোজ ওয়াটারফল, নীলগিরি অয়েল ফ্যাক্টরি, ডোডাবেটা পিক আর বোটানিক্যাল গার্ডেন। যেহেতু এই সমস্ত সাইট সিনগুলি ভ্রমণ করার জন্য আমরা আমাদের হোটেলের ম্যানেজারকে বাস বুক করে দিতে বলেছিলাম, তাই আমাদের জনপ্রতি বাস ভাড়া পড়েছিল 350 টাকা করে। তবে আপনি ডিরেক্ট অপারেটরদের সাথে যোগাযোগ করলে জনপ্রতি 300 টাকাতেও এই ট্যুর করতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি কয়েকটা ট্যুর অপারেটরের নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে যে গন্তব্যগুলি ভ্রমণ করবেন সেগুলির এন্ট্রি ফি আপনাকে আলাদাভাবে দিতে হবে। আরেকটা যেটা এক্সট্রা খরচ দিতে হয় সেটা হলো বাসের গাইড চার্জ। প্রতিটি বাসে একজন গাইড যাবে আপনার সাথে। सबसे बड़ा लेक अगर जम्मू एंड कश्मीर डॉल लेक 18 किलोमीटर एरिया, नेक्स्ट अभी हम लोग का जरा पाइकर लेक 14 किलोमीटर एरिया रहता है। যিনি আপনাকে সমস্ত স্থানের ব্যাপারে বিভিন্ন তথ্য জানাতে থাকবেন। সেই গাইডের জন্য আপনাকে জনপ্রতি আরো 50 টাকা করে দিতে হবে। সবাইকে গুড মর্নিং। আজকে আমাদের উটিতে দ্বিতীয় দিন। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, যেটা ম্যাল রোড রয়েছে সেই দিকে। সকালবেলা এই ম্যাল রোডের ধারের যত দোকানগুলো রয়েছে সবগুলোই মোটামুটি বন্ধ রয়েছে। মোটামুটি 11টার পর থেকে দোকানগুলো খুলতে দেখতে পাবেন। আজকে আমরা বেরোচ্ছি সাইট সিইংয়ের জন্য। আমাদের 2 দিনের সাইট সিইংয়ের প্ল্যান করা আছে। একদিন রয়েছে উটি লোকাল সাইট সিন আর কুন্নুর সাইট সিন, আর আরেক দিন রয়েছে পাইকারা সাইট সিন, যেখানে আই লাভ উটি লেখা রয়েছে সেই জায়গাটাই যাচ্ছি। ওখান থেকে ডান হাতেই একটা পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পের সামনে আমাদেরকে দাঁড়াতে বলা হয়েছে, কারণ বাস এসে থামবে সেখানেই। আমরা একটু আগেই চলে এলাম, আমাদের বলা হয়েছিল 9:30টার মধ্যে ঢুকতে। আমরা 9:05-এর মধ্যেই ঢুকে গেছি, কারণ একটু আশেপাশটাও দেখে নিই সকালবেলায়। আর এই যে সামনে দেখুন, এই যে পাহাড় আর পাহাড়ের গায়ে গাছ, দেখতে যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এটাই হলো সেই ফাউন্টেনটা, গতকাল রাতেও এসেছিলাম এখানে। এই যে রাস্তাটা গেছে এটাই হচ্ছে ম্যাল রোডের রাস্তা। এখানে এই ফাউন্টেনটা, আই লাভ উটি এখানে, আর ঠিক অপোজিটে এই যে দেখুন একটা পেট্রোল পাম্প রয়েছে। এই জায়গাটায় আমাদের দাঁড়াতে বলা হয়েছে, কারণ এখান থেকেই ওই যে ডোডাবেটা পিক 7 কিলোমিটার লেখা রয়েছে, ওই দিকটাতে আমরা যাব। তার জন্য আমরা এই পেট্রোল পাম্পের সামনেই অপেক্ষা করব। চলে এসেছে আমাদের গাড়ি 9898। अंकल नमस्ते। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। कितने साल से चला रहे हैं गाड़ी? 35 years।
35 ইয়ার্স, লং টাইম। পাপাকে বসিয়ে দিয়েছি ওই সিটটাতে, আর আমি বসে গেছি ঠিক ড্রাইভার সিটের সামনে। এখন দেখুন একের পর এক প্যাসেঞ্জার তুলছে, আর তারপর যে আমাদের যে ডেস্টিনেশন রয়েছে সেইগুলোতে রওনা দেবে। তো আমরাই সেকেন্ড চেপেছিলাম বলতে পারি, পেছনে যারা আছে তারা প্রথম চেপেছিল, আমরা সেকেন্ড চেপেছি। এখানে আমাদের যে বাসটাতে এসেছিলাম ওটা দাঁড়িয়ে গেছে, আর দেখুন কিছুটা এই রকম ভিউ এই চত্বরের, বেশ ফাটাফাটি লাগছে দেখতে এখান থেকে। তো আমরা চলে এলাম প্রথম আমাদের আজকের পয়েন্ট, সেটা হচ্ছে বোট হাউস লেক। এই বোট হাউস লেকের যে টিকিট কাউন্টার রয়েছে সেটা ঠিক এই সামনেই রয়েছে। এই যে দেখুন আমরা এগিয়ে যাচ্ছি। এখানে আমাদেরকে টোটাল 45 মিনিট টাইম দেওয়া হয়েছে এখানে কাটানোর জন্য। মানে এখন বাজছে সকাল 10:45-এর মধ্যে আমাদেরকে এখানে ব্যাক আসতে হবে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, বড়দের জন্য 25 টাকা পার হেড। তো আমাদের দুটো টিকিট কাটতে হবে 50 টাকা। এটা এন্ট্রি গেট, ঢুকে যাচ্ছি, টিকিটটা দেখাতে হবে এখানে, ওই যে স্ক্যান করবে তারপর যেতে দেবে। ঢুকে গেলাম, সিঁড়ি দিয়ে নিচে নেমেই ওই সামনেটায় যেতে হবে। এখানে নামার পরেই এই যে ফটো তোলার জন্য এই জায়গাটা রয়েছে। এখানে বোট বুকিংয়ের বন্দোবস্তও রয়েছে স্ক্যান করে। আর দেখি সামনের এই দিকটায় এগিয়ে যাই। এখানে আছে মোটর বোট বুকিং কাউন্টার, এখানে গিয়ে জিজ্ঞেস করি প্রাইসটা কি আছে। 6 সিটার 825, 8 সিটার 975, 10 সিটার 175। ম্যাম 6 সিটার পার হেড 825? No, one boat charge. One boat charge. So sharing only two. 8 and share with them. ওকে, এবার আমরা যেহেতু শুধু দুজন রয়েছি, আমরা তো পুরো বোটটা রিজার্ভ করব না, সেই ক্ষেত্রে আমরা শেয়ারিংয়ের জন্য অপেক্ষা করব। দেখি কেউ আসছে কিনা, 5 মিনিট দেখব। যদি এখানে আরও কেউ ইন্টারেস্টেড হয় তাহলে আমরা শেয়ারিং বেসিসে বোটিং করে নেব। এখানে 825 টাকাতে 6 জনের জন্য যে বোটটা রয়েছে নর্মাল স্পিড বোট, সেটার আমরা বুকিং করার জন্য এই করছিলাম। তো শেয়ারিং বেসিসে খুঁজছিলাম, এখানে এই দুজন পেয়ে গেছি, আরও দুজন পেছনে আসছে, তো আমরা বুক করে নিচ্ছি। এখানে অনলাইন ক্যাশ দুটোই নেয়, আমরা অনলাইনে পে করে দিলাম 6 জন শেয়ারিংয়ের জন্য। কাহা পে জানা है? Number 1. কাউন্টার নাম্বার 1। তো আমাদের এটা দিয়ে বললো কাউন্টার নাম্বার 1-এ যেতে। भैया काउंटर नंबर 1 पे चलते हैं। सो इंडिया इज टुगेदर, चेन्नई, कोलकाता, मुंबई ऑन शेयरिंग बेसिस एंड विथ अ वेरी स्वीट किड। आपका नाम क्या बेटा? জারলিন। কাম কাম বেটা কাম। তো আমাদেরকে 1 নম্বর কাউন্টারে আসতে বলেছে। এখানে 6 সিটারের একটা বোট দেওয়া হবে আমাদেরকে। এই যে দেখুন, এটাতে আমরা চলে যাচ্ছি। পাপা তুমি আগে ঢোকো। তো আমাদের বোটিং স্টার্ট হয়ে গেছে। ব্রাদার শ্রীকৃষ্ণা, আর ইউ এনজয়িং? তো মোটামুটি আমরা এই স্পিড বোটটা, এটা যদিও সেরকম কোনো স্পিড না, এটা মিডিয়াম স্পিডের একটা বোট, বাট अगेन ইটস ভেরি এনজয়িং। বাসছে 10:15, 20 মিনিটের মধ্যে আমাদের পৌঁছতে হবে। পাপা এখানে এলে এটা মিস করা যাবে? কোনোভাবেই মিস করা ঠিক হবে না। লুক অ্যাট দিস। তাহলে সবাইকে যেচে পড়ে শেয়ারিং বেসিসে বলাটা ভালো হলো কি না? চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেকটা। টোটাল 20 মিনিটের রাইড হবে এটা। তো আমাদের মোটামুটি 10 মিনিটের ওপরে অলরেডি হয়ে গেছে।
অলওয়েজ রিকমেন্ডেড বোটিং যেভাবেই হোক করুন। যদি নিজে না পাচ্ছেন শেয়ারিং যেভাবেই হোক ম্যানেজ করুন, যেভাবে আমরা ম্যানেজ করলাম, কিন্তু ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা কিন্তু ফাটাফাটি হবে। দ্যাট ইজ মাই গ্যারেন্টি। এই লেকটার পাশেই একটা জায়গা আছে যেখান থেকে পুরো লেকটার ভিউ দারুণ পাওয়া যায়। তো আমরা বোটিং করে আসার পর সেখানেই চলে এলাম। দেখুন এই জায়গার থেকে দেখাচ্ছি, এই যে দেখুন ওই দিকটায় পুরো শহরটা রয়েছে, আর আমরা বোটিংয়ের জন্য এই দিকটাতে গেছিলাম। পুরো 20 মিনিট ধরে আমরা এই চত্বরটা ঘুরলাম, ফাটাফাটি লাগলো এখানে। এটা কি তুমি করতে চাইছো? পাপা বলছে এই পাখা লাগিয়ে আমার একটা ছবি তুলে দাও, দেখি এটা লাগায় না, করে দিচ্ছি। তো এবার আমরা এক্সিটের দিকে বেরিয়ে যাচ্ছি, দেখি সামনের দিকেই রয়েছে এক্সিটটা। অলরেডি 10:40 বেজে গেছে, তো আমাদেরকে 5 মিনিটের মধ্যে পৌঁছাতেও হবে। ডান দিকে এক্সিট, ওয়ে টু এক্সিট, এই দিকেই এক্সিটটা। এইদিকে বাচ্চাদের জন্য গেমিং জোনও রয়েছে। এই যে দেখুন বিভিন্ন ধরনের গেম খেলার সুবিধা রয়েছে VR মোডে এখানে। আর ওই দিকটাতে মিনি টয় ট্রেন রয়েছে, ওই দিকটাতেও পুরো লেকটার সাইড দিয়ে টয় ট্রেনটা চলবে, সেটাতেও ঘুরে আসতে পারেন। আমাদের যেহেতু অলরেডি লেট হয়ে যাবে, তো এই কারণে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি ফটাফট। আচ্ছা, একটা জিনিস বলতে ভুল হয়ে গেছে, অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম, দীঘাতে কিন্তু স্পিড বোটে চেপেছিলাম, এটা মাইন্ড থেকে পুরো স্কিপ করে গেছিলো। তো এখানে ফার্স্ট টাইম না, বাট ওই একবারই চেপেছিলাম, সেটাও 5-10 মিনিটের জন্য। আর এটার আলাদা সমুদ্রের স্পিড বোট আর এখানে অনেকটা আলাদা। সাইড সিন ছিল না, হ্যাঁ এটা সাইড সিনটা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়টাও কম লাগে এটাতে। হ্যাঁ, চলো তাহলে উঠে যাই। হ্যাঁ, বাস ছেড়ে দেবে এবার। এবার দেখুন এই ঢাল রাস্তাটাতে নামবে। দেখুন কি ঢাল, ওহো। দেখতে পাচ্ছেন ঢালটা? এখানে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে, তো অলরেডি 40 টাকা ক্যাশই লাগবে শুধুমাত্র। তো আমরা অলরেডি করে নিয়েছি। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে দেখুন পুরো ভ্যালিটা দেখা যায়, কি ফাটাফাটি দেখায়। দেখুন দেখুন, মোটামুটি 30-35টা গ্রাম দেখা যায়। আমরা ওই নিচেটাই যাব, নিচে যাওয়ার পর দেখবো ওখান থেকে আরও বেটার দেখা যাবে। তো এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানেই ঢুকে আমরা দেখব। এটার জন্য অলরেডি টিকিট আমরা কেটে নিয়েছি। একটা লোহার বেশ উঁচু একটা প্যাসেজ করে রাখা রয়েছে, দেখুন এটা দিয়েই এই ভিউ পয়েন্টে যেতে হবে। যাদের ভয় লাগবে তারা ভেতরে যেতে পারে, আমরা একটু বাইরের দিকে যাই। হো মাই গড, কি ফাটাফাটি দৃশ্য দেখুন। দেখুন এখান থেকে আশেপাশে 30-35টা গ্রাম দেখা যাচ্ছে এখান থেকে। দেখুন পুরো ভ্যালিটা, এই ভ্যালিটাকে বলছে কেতি ভ্যালি। এখানে একটা চার্চ আছে দেখুন, ওই যে এই জায়গাটায় একটা চার্চ, জানি না ক্যামেরাতে ভালো দেখা যাচ্ছে কিনা। আর ওই যে হোয়াইট হোয়াইটগুলো দেখতে পাচ্ছেন, ওইগুলো হচ্ছে মাশরুম তৈরি করা হয় ওই ঘরগুলোতে। এই নিচে টয় ট্রেনের লাইনও রয়েছে, সেটাও দেখাচ্ছি। ওই জায়গাটা দিয়ে টয় ট্রেনের লাইন গেছে, ঠিক এটা হলো টয় ট্রেনের লাইন। পরশুদিন যখন টয় ট্রেনে চাপবো তখন এই লাইনটাতেই যাব আমরা। আর ওভারঅল দারুণ দেখাচ্ছে। গাইড দাদা বললেন যে এখানে 4টে আদিবাসী জনজাতি রয়েছে যারা এখানে থাকে, টোডা আরো 3টে জনজাতি রয়েছে যারা এখানে বিভিন্ন ধরনের কাজের সাথে লিপ্ত রয়েছেন। তো যাই হোক, এবার ওপরের জায়গাটার থেকে দেখি। এখানে টেলিস্কোপ লাগানো আছে, টেলিস্কোপ থেকে পুরো ভিউটা দেখা যায়। দেখি টেলিস্কোপে কি দেখা যাচ্ছে, যেটাতে
দেখুন ये साजन मूवी वाला चार्च है ना ওকে টেলিস্কোপটা ই করে দিলেই টেলিস্কোপে এটা লাগালেই সাজन মুভি চার্চ দেখা যাচ্ছে। এছাড়া দেখুন এই টেলিস্কোপটা দিয়ে পুরো গ্রামগুলোও দেখা যাবে এখানে বসে বসে। বাহ, হ্যাঁ দেখুন, যারা বাকি সবাইকেও সুযোগটা দিতে হবে তাই আমি ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ কেমন লাগছে? ভিউটা কিন্তু দারুণ। হ্যাঁ পাপা, এখান থেকে অসম্ভব ভালো ভিউ। भैया कैसा लग रहा है यहाँ से? मस्त है ना? জবরদস্ত ভিউ यहाँ से। বেশিরভাগ ক্ষেত্রেই উটিতে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। এই কারণে আমরা যে সমস্ত সাইটগুলোতে ঘুরতে যাব অধিকাংশ ক্ষেত্রেই আমরা শুনতে পাবো যে সেই সাইটগুলোতে কোনো না কোনো সিনেমার শুটিং হয়েছে। তো এখানেও বেশ কয়েকটা সিনেমার শুটিং হয়েছে, যার মধ্যে সাজেন একটা। আর যে চার্চটা দেখালাম সেই চার্চেই সাজেন সিনেমার শুটিংয়ের যে দৃশ্যগুলো সেগুলো উপস্থাপন করা হয়েছে। নিচে এই পোর্শনটাতে চা বাগান দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ পাপা? এই যে দেখুন সামনে টয় ট্রেনটা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন লাইনটা দিয়ে। এই যে দেখুন মেঘ করে আছে, মনে হচ্ছে আজকে বৃষ্টি নামবে। আর আশেপাশে দেখুন বিভিন্ন ধরনের পাইন, আরো বিভিন্ন ধরনের গাছগুলো রয়েছে। ওভারঅল মিলিয়ে এই জায়গাটাকে কিন্তু অত্যন্ত সুন্দর করে তুলেছে। আর এখানে এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে রাত্রিবেলায় থাকা যায়। হাট টাইপ কটেজ, ফাটাফাটি লাগবে দেখতে কিন্তু। হ্যাঁ, এখানে যারা রাত্রি কাটাতে চান তারা এই যে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। सर लेफ्ट हैंड साइड में एक टैंकर आ गई सर, टैंकर देखिए सर। सेकेंड वर्ल्ड वॉर में यूज किया था वेपन है सर, नाम बैटरी वीरन है सर। सर लेफ्ट लो टैंकर और पार्ट இரண்டாம் உலக போர்ல இது பண்ண இதுதான் சார் இந்த டேங்கர் பேர் வந்து வெற்றி வீரன்। और सीट पिकअप वाला सुना এটা মাদ্রাজ রেজিমেন্টের যে সেন্টার রয়েছে সেটা। সুরেশ না ফোন আছে এড়কவே মাটাঙ্গালে না। আর ভেতরে একটা মিউজিয়াম রয়েছে মাদ্রাজ রেজিমেন্টের। দিলীপ কুমারের কর্মা মুভির শুটিং এটাতেই হয়েছে। सर सेकेंड वर्ल्ड वॉर बोलेगा तो इंडिया वार, चाइना वार, कारगिल वार, पाकिस्तान वार वो मर गया ना सर। सोल्जर्स का नाम वो पिलर में है सर। लेफ्ट हैंड साइड पाकर कॉलेज पेर வந்து நேவி ஆபீசர்ஸ் ட்ரைனிங் காலேஜ் রাইট হ্যান্ড সাইড পিलर पाकर வந்து সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা মারা গেছিল তাদের জন্য মেমোরিয়াল বানানো। আচ্ছা, শুধু যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যারা মারা গেছিল তাদের জন্য মেমোরিয়ালটা আছে তা না, ওখানে 1971-এর যে ওয়ারে, ইন্ডিয়া পাক ওয়ারে যে যারা মারা গেছিল যে সমস্ত সৈনিকরা, তাদেরও নাম খোদাই করা রয়েছে ওখানে। सर सब लोग राजा हिंदुस्तानी मूवी देखेंगे सर। राजा हिंदुस्तानी वो पूछो सारा पूछो का। এই চত্বরেই হয়েছিল রাজা হিন্দুস্তানি সিনেমার শুটিং। পেছনে যে ফিল্ডটা ছিল ওটার নাম হচ্ছে জিমখানা ক্লাব। ওখানে আর্মি অফিসিয়ালসরা গলফ খেলতে পারে। ওখানেই রাজা হিন্দুস্তানি সিনেমার শুটিংও হয়েছিল। সিঙ্গারা টি গার্ডেন হচ্ছে এটা, দেখুন কি ফাটাফাটি ভিউ। सर दोनों साइड गार्डन देखिए। দেখুন চায়ের বাগানটা ফাটাফাটি লাগছে। আর ওপরে যে গাছগুলো দেখা যাচ্ছে, দেখুন গাছে মাথাতে মেঘগুলো কিভাবে ভেসে বেড়াচ্ছে, দারুণ সুন্দর লাগছে। ন্যাচারাল বিউটি বলে যদি কিছু হয় সেটা এখানেই আছে। কি অসম্ভব সুন্দর যে এই চা বাগানটা, মানে ভাষায় ব্যক্ত করার মতো না। পাপা কেমন লাগছে তাই বলো। ফাইন। শুধু ফাইন, সামনে মেঘ ভেসে বেড়াচ্ছে আর এতটা বড় চা বাগান একটা ভ্যালির মতো, আর সামনে ওই ঘরগুলো কি যে সুন্দর লাগছে। দেখুন দেখাই, এই দেখুন এটা রোড, আর এই রোডের পাশে দেখুন এই যে চা বাগানটা, উফ। আর ওইদিকে দেখুন মেঘ ভেসে বেড়াচ্ছে, অসম্ভব সুন্দর।
এই চা বাগানে নেমে যাবো এবার। নামার সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া, তাই খুব সাবধানে পা ফেলে ফেলে নামতে হবে, কারণ পা স্কিড করে গেলে কিন্তু বিশাল চাপে পড়তে হবে। তাই ধীরে ধীরে নেমে যাচ্ছি। তো আমাদের সাথে যিনি এসেছিলেন, মুম্বাইয়ের যে কাপল রয়েছেন, ওনারা দেখুন ড্রেসটা পরে নিচ্ছেন। এইদিকে ওই যে দেখুন মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, কি অসম্ভব সুন্দর যে লাগছে, দারুণ লাগছে। আসার সময় এই যে সামনে দেখতেই পাচ্ছেন, এই দাদার সাথে পরিচয় হলো। ইনি নর্থ 24 পরগনার থেকে এসেছেন, মসলন্দপুর থেকে এখানে। ওই দিকটায় দেখুন মেঘের জন্য বেশ কিছু বাড়িঘর রয়েছে যেগুলো দেখা যাচ্ছে না। ওভারঅল কিন্তু এই জায়গাটার বিউটি মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। তুমি নামবে নিচে? এসে এসে এটাই চলে এসো, অসুবিধে নেই। তোমার আমাদের ছবি এসো। দেখুন কি ফাটাফাটি দেখাচ্ছে, পুরো মেঘগুলো ভেসে যাচ্ছে। এই যে দেখুন মেঘ ভেসে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? দেখুন পাপা, মেঘগুলো ভেসে যাচ্ছে, কেমন লাগছে? দারুণ 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 দেখাচ্ছে। মাঝে তো খুবই বেশি আসছিল, এখন একটু কম আসছে, কিন্তু দারুণ দেখাচ্ছে। আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গারাস টি স্টেট। এখানে দেখুন মেঘ ভেসে যাচ্ছে চা বাগানের মধ্যে দিয়ে, আর কি অপরূপ সুন্দর লাগছে সেটা বলে বোঝাতে পারবো। ওপর দিকটায় দেখুন, এই যে দেখুন পুরো চারিদিকে মেঘ ভেসে বেড়াচ্ছে চা বাগানের মধ্যে। দেখুন এটা শ্রী গণেশ এন্টারপ্রাইজ ফ্যাক্টরি আউটলেট, যেখানে বিভিন্ন ধরনের নীলগিরির তেল, বিভিন্ন ধরনের চা, সেটা মশালা টি, গ্রিন টি বা আরও ব্ল্যাক টি, বিভিন্ন ধরনের চাও পাওয়া যাচ্ছে। তো আমরা ভেতরে ঢুকেছিলাম, ভেতরে আমাদেরকে কিছু স্যাম্পল চাও খাওয়ানো হলো, সেটা খেয়ে দেখলাম, ভালোও লাগলো। আমরা যেহেতু গতকাল কিছু চা অলরেডি কিনে নিয়েছিলাম, তাই আজকে আর কোনো চা কিনছি না। আর প্যাকেজগুলো অনেক 500 গ্রামের নিচে প্যাকেজ নেই, তো তাই আমরা আর এখান থেকে কোনো কিছু কিনলাম না। এখানে ওই সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন, ওই দোকানটার থেকে আমরা বিস্কিট নিলাম আর কলা নিয়েছিলাম দুটো, 15 টাকা করে নিয়েছে। খিদেও লেগেছিল বেশ, ফটাফট খেয়ে অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এবার বাস ছেড়ে দেওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমরা উঠে যাই। অলরেডি 1:20 বাজে, দুপুর 2টো নাগাদ আমাদের লাঞ্চের জন্য দাঁড়াবে বলেছে। পার্থদা আপনি চা নিলেন? না, চা নিইনি, আমি ডার্ক চকলেট নিয়েছি। আমার ডার্ক চকলেট বাকি ছিল, আচ্ছা এখান থেকে নিলাম। আচ্ছা, ডার্ক চকলেটটা খুব ভালো আর কি। কত করে নিল? 150, 70% ডার্ক চকলেট, আচ্ছা। 70% ডার্ক। আচ্ছা, এই যে দেখুন একটা ওয়াটারফল ওই পাহাড়টাতে দেখুন। আমাদের গাড়ি চলতে চলতে এসে একটা ভিউ পয়েন্টে দাঁড়ালো, যেটার নাম ডলফিন নোজ। এটা কোনো মাছ যে ডলফিন, সেই ডলফিন না, মানে জাস্ট এটা একটা নাম রেখেছে, কেন রেখেছে জানি না। এই যে দেখুন এই পাহাড়টা এসছে, এই পাহাড়টা, আর এই যে এখানে যে পাহাড়টা, এটা দেখে মনে হচ্ছে যেন একটা ডলফিন তার নাকটা উঁচু করে আছে জলের মধ্যে। আর ওটার পাশেই দেখুন এই যে এই জায়গাটায় করে দেখুন এখানে একটা ঝর্ণা দেখা যাচ্ছে, ওয়াটারফল দেখা যাচ্ছে। ওয়াটারফলটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে, একটু জুম করে দেখাই। দেখুন এই যে অনেকটা দূরে, তাই খুব একটা ভালো ক্ল্যারিটি আনতে পারছি না, কিন্তু বেশ সুন্দর দেখতে। আচ্ছা, এখানেও ঠিক একই, প্রচুর চা বাগান রয়েছে, আর চা বাগানের মধ্যে দিয়ে এই আঁকাবাঁকা রাস্তাগুলো, সরু রাস্তাগুলো, সেগুলো কিন্তু দারুণ লাগে। পাপা একটু তো ভয়ও হয় নিশ্চয়ই রাস্তাগুলো দিয়ে আসতে? চরম ভয় লাগছে। ভয় লাগছে না? পার্থদা আর আমি সামনে বসে আছি। পার্থদা আপনার কেমন লাগছিল? আমরা তো একদম ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর জায়গা, মানে ভাষায় বর্ণনা করা যাবে না। যাই হোক, এই ওপর দিকটায়ও দেখুন চা বাগান, আর রাস্তাগুলো
এই যে আঁকা বাঁকা এই জায়গাটায়, তবুও রাস্তাটা একটু বড় রয়েছে কারণ এই যে এই পোর্শনটা বড় করা হয়েছে, তা নইলে গাড়ি পাস হওয়ার সময় খুব অসুবিধে হয়। আর ওই ওপরটাই দেখুন বিশাল একটা এরিয়া জুড়ে এই চা বাগান। ওপর দিকটায় কিছু রয়েছেন লোকজন যারা চা তুলছেন, দেখতেই পাচ্ছি এখান থেকে। এই জায়গাটায় একটা ফুল গাছ দেখতে পাচ্ছি, পুরো লাল ফুল ধরে আছে, কি ফুল জানি না, কিন্তু দেখতে কিন্তু ফাটাফাটি দেখাচ্ছে। এইদিকে দেখুন চা বাগানের মাঝে মাঝে এই যে গাছগুলো দেখছেন, মোস্ট প্রবাবলি এইগুলো হচ্ছে সিলভার ওক গাছ। এই গাছগুলোতেই এই নিচের যে চা গাছগুলো রয়েছে এইগুলো কিন্তু প্রোটেক্টেড হয়। তোমার উটির ট্রিপটা করতে এসে, এটা তো আমাদের আনপ্ল্যান্ড ট্রিপ ছিল, কিন্তু এখানে এসে তোমার কি মনে হচ্ছে যে আমাদের ট্রিপটা করা ঠিক হলো না ভুল হলো? এইখানে এসে এতটা আনন্দ পেয়েছি মানে চিন্তা করে মানে কান্ট ইমাজিন, আমি ভাবতে পারছি না এতটা আনন্দ পেলাম। সিনসিনারিতে আমাকে পাগল করে দিয়েছে। মোদ্দা কথা হলো উটি কিন্তু ঘুরতে চাইলে ফাটাফাটি একটা জায়গা। হ্যাঁ, বর্ষাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এখানে মাটিগুলো কিন্তু ভুসভুসে মাটি, ল্যান্ডস্লাইড প্রচুর হয়। আমি জিজ্ঞেস করলাম আমাদের যে ড্রাইভার দাদা আছে তাকে, বর্ষার টাইম ছাড়া বাকি যে কোনো টাইম আসুন। আর ঠান্ডাটাও কন্ট্রোলেবল, মানে বিয়ারেবল। এই যে দেখুন এখন আমি জাস্ট একটা শার্ট পরে আছি, তাতেই কিন্তু কোনো ঠান্ডা লাগছে না আমার, যেখানে আমরা কিন্তু যথেষ্ট হাইটে রয়েছি এখন। আমাদের দুপুরবেলার লাঞ্চের জন্য এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছে। দেখি কি কি পাওয়া যাবে এখানে। দিস ইজ ক্যাশ কাউন্টার, क्या क्या मिलेगा? जीरा राइस, बटर नान, तंदूरी रोटी। ওকে, তো আমাদেরকে টেবিলে বসতে বললো, তারপর ওখানে পেমেন্ট করতে হবে। যাই হোক আমরা এইদিকে বসি, দেখি একটা সাইডের সিট নেওয়ার চেষ্টা করি যেটাতে হোপফুলি ভিউটা পাবো। এই দিকটাতে ভিউটা পাওয়া যেত, যাই হোক ওই দিকটা যেহেতু ব্লক করা আছে তাই এটাই বসি, আর কিছু করার নেই। এখানে আসার পর তারপর আমরা অর্ডার করেছি, আমরা তিনজন মিলে, মানে পার্থদাও ইনক্লুডেড আমাদের এই গ্রুপে, আমরা তিনজন মিলে অর্ডার করলাম আপাতত 4টে বাটার নান, 1 প্লেট কড়াই চিকেন অর্ডার করেছি, আর 1 প্লেট পনির বাটার মশলা অর্ডার করেছি। এবার যদি নানটা বেশি লাগছে তাহলে আমরা আবার অর্ডার করে দেবো। খুব সম্ভবত এটা আমাদের চলে এসেছে পনির। ওকে, পনির আর চিকেন। নিন দাদা, আপনিই সার্ভ করে নিন আর আমাদেরকেও একটু করে দিন। এই যে কড়াই চিকেনও চলে এসছে, তো আমার মনে হচ্ছে আমাদের জন্য সাফিসিয়েন্ট হবে, ম্যাক্সিমাম আর হয়তো একটা নান অর্ডার করতে হতে পারে। গ্রেভিটা পাতলা করেছে অনেক, কড়াই পনিরের গ্রেভিটা আর একটু টাইট হয়, ঠিকটা হয়। হ্যাঁ, এখানে এসে তুমি এই খাবারটা পাচ্ছ, এটাই তুমি ধরে নাও। হ্যাঁ, গরম গরম তুমি পাচ্ছ। এখানে বাটার পনিরটা খাচ্ছি, মনে হচ্ছে যেন সাম্বারের মধ্যে পনির দিয়ে দেওয়া রয়েছে, টক মিষ্টি এরকম টাইপের একটা ফ্লেভার আছে। তবে পাপা, তুমি ওই ইডলি ধোসা খাওয়ার থেকে তো আজকে তাও একটু মুক্তি পেলে। হ্যাঁ, যাই হোক নানটা কিন্তু ঠিক আছে, নানটা খুব সুন্দর আছে, নানটা নিয়ে কোনো কথা হবে না। পার্থদা বললেন পার্থদা একদমই কম খাবার খান, কিন্তু আমাদের সাথে পড়লে খেতেই হবে। পাপা, এখানে তো জলের বোতল পাওয়া যাচ্ছে না, জল কি করছো তাহলে? জল কোথায় পাচ্ছ? এই যে এখানে যে জলগুলো দেওয়া হচ্ছে সেটাই, তাই তো? তো এখানে যেহেতু জলের বোতল কিনতে পাওয়া যায় না, তাই যে কোনো হোটেল বা রেস্টুরেন্টের তরফ থেকে জল দেওয়া হয়, আর সেই জলটা এই পাহাড়ের জল। তো পাহাড়ের জল আপনারা জানেনই, ওটা টেস্টের তো কোনো তুলনাই হবে না, টেস্ট খুবই সুন্দর থাকে। আমাদের এখানে খাওয়া হয়ে গেছে, এবার বিল দেওয়ার পালা, কিন্তু অলরেডি পার্থদা চলে গেছেন বিল দিতে। তো বিলটা পার্থদা পেমেন্ট করছেন, আমরা আমাদের শেয়ারটা পার্থদাকে দিয়ে দেবো। হোটেল থেকে বাইরে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন বৃষ্টি পড়ছে, আমরা তাড়াতাড়ি বাসের দিকে এগিয়ে যাচ্ছি, ভিজেই যাবো মনে হচ্ছে বৃষ্টিতে। ওই যে আমাদের বাস, ফটাফট ঢুকে পড়ি বাসটাতে। ভিজে যাওনি তো? আস্তে আস্তে আস্তে। টোটাল আমাদের বিল হয়েছে 700 টাকা, 3 ভাগে ভাগ করলে হচ্ছে আমাদের দুজনের 466। এবার দেখি কতক্ষণে এখান থেকে ছাড়ছে এই বাসটা। কিছু এখনও লোকজন রয়েছেন, আমাদের বাসে প্যাসেঞ্জার রয়েছেন যারা ভেতরেই আটকে আছেন বৃষ্টির জন্য, তারা বাইরে এলেই বাসটা ছেড়ে দেবে। পুরো বাইরে কুয়াশা হয়ে আছে,
দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে ঠিকঠাক ভাবে। বাস এসে থামলো আমাদের ডোডাবেটা পিক বলে একটা জায়গা রয়েছে সেখানে। এটা 8600 সামথিং ফুট উঁচুতে অবস্থিত একটা জায়গা এই পিকটা। এটা সাউথ ইন্ডিয়ার যে সবচেয়ে উঁচু জায়গাগুলো রয়েছে তার মধ্যে একটা। তো আমরা এগিয়ে যাচ্ছি এই পিকটার যে দৃশ্য সেটা উপভোগ করার জন্য। এই যে দেখুন সামনেটায় কুয়াশাতে ঢেকে গেছে, বেশ সুন্দর লাগছে এই মুহূর্তে। এতক্ষণ কিন্তু ঠান্ডাটা লাগছিল না, কিন্তু এখানে পৌঁছানোর পরই কিন্তু বেশ ঠান্ডা লাগছে। মনে হচ্ছে এবার ভেতরে গিয়ে মানে বাসে চড়ে তারপর জ্যাকেটটা পরে নিতে হবে। এই যে দেখুন এখানে যে পার্কিংটা রয়েছে ওখানে আমাদের বাসটা দাঁড়িয়েছিল, ওটা দিয়ে এটা হয়ে এই দিকটা দিয়ে ঢুকে এখানে এই যে টিকিট কাউন্টার 10 টাকা পার হেড টিকিটটা কেটে তারপর আমরা এই চত্বরটাতে এলাম। ওই সামনে একটা ওপরে চড়ে চারিদিকে দেখার জন্য একটা ভিউ টাওয়ার বানানো আছে, তো ওখান থেকে পুরো চারিদিকের ভিউটা পাওয়ার কথা। কিন্তু যেহেতু এখন দেখুন চারিদিক কুয়াশাতে ভর্তি হয়ে গেছে, শুধু কুয়াশা না মেঘও, এই দেখুন মেঘ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো এই কারণে এখানে কিন্তু নিচে আর কিছু দেখা যাবে না। তবে দেখা যাক বা না যাক, পাপা কেমন লাগছে তাই বলো এই জায়গাটা। পার্থদা কেমন লাগছে আপনার? খুব সুন্দর, মানে মনে হচ্ছে যে আমরা মেঘের মধ্যে ভেসে আছি। মেঘের মধ্যে ভেসে আছি, পুরো মেঘটা আমাদেরকেই ক্রস করে যাচ্ছে, ঠিক না? আর এত ভিউ আজকে দেখে নিয়েছি, এত ভিউ পয়েন্ট, আর নতুন ভাবে ভিউ পয়েন্টের কোনো ই নেই, কিন্তু এই যে ওয়েদারটা পাচ্ছি এটা কিন্তু পাইনি, তাই না? এই ওয়েদারটার কিন্তু একটা আলাদাই মজা। এই যে দেখুন ওপরের যে টাওয়ারটা আছে এই টাওয়ারটাতেই আমাদেরকে চড়তে হবে। হয়তো চড়ার পরে কিছুই দেখতে পারবো না, কারণ অলরেডি এত মেঘ আর কুয়াশা, পুরো চারিদিকটা ফাঁকা হয়ে আছে আর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে পুরো। আমি কিন্তু কোনো কিছু পরে নেই, সোয়েটার বা জ্যাকেট যাই ছিল আমার কাছে, আমি গাড়িতে মানে ওই বাসে রেখে এসেছি। আমার কিন্তু অলরেডি কাঁপুনি স্টার্ট হয়ে যাচ্ছে। এবার এই যে সিঁড়িটা রয়েছে এটা দিয়ে ওপরে যে ভিউ টাওয়ারটা রয়েছে টাওয়ারটাই উঠে যাব। ভিউ টাওয়ারে তো উঠছি, কিন্তু যে পরিমাণ এখানে হাওয়া চলছে আর আমি কোনো সোয়েটার বা জ্যাকেট পরে নেই, তো এমনিই আমার ঠান্ডা লাগছে। জানি না উপরে গিয়ে আর কি হবে। একটা ভালো ব্যাপার হলো এখানে কাচের এই জানালাগুলো আছে, হাওয়াটা লাগছে না সেরকম। দেখাই আশেপাশের দৃশ্যটা, দেখুন ওই যে ওই জায়গাটায়, জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু ওই জায়গাটাতে পুরো শহরটা রয়েছে। দুটো চারটে বাড়ি ঘর দেখা যাচ্ছে, কিন্তু খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যদি এই মেঘটা না থাকতো ওখানে কিন্তু পুরো শহরটা দেখা যেত। পার্থদা একটা মনে রাখার মতো ওয়েদার। হ্যাঁ, মনে থেকে কখনোই চলে যাবে না। যাই হোক ইউটিউবে এগুলো থাকবে, আপনার মেমোরিগুলো তুলে ধরা থাকবে। এই যে এটা দিয়েই আমরা এসেছিলাম, ওয়াচ টাওয়ারটা যেটা রয়েছে ওয়াচ টাওয়ারের সামনের এরিয়াটা। এই দিকেও কিছু গাছপালা দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য খুব একটা ভালো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, একটা যেটা ব্যাপার, আজকে কিন্তু আমাদের পুরো ক্লিয়ার ওয়েদারের এক্সপিরিয়েন্স হলো, তারপর বৃষ্টির একটা এক্সপিরিয়েন্স হলো, আর এখন হচ্ছে এই ফগি ওয়েদারের, ঠিক না? তো 3 ধরনের ওয়েদারই কিন্তু আমরা দেখতে পেলাম। বাকি রইল বরফ পড়া, যেটা পড়বে না। যাই হোক এই চত্বরটা আমাদের ভ্রমণ কমপ্লিট হলো। এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বিকেল বেজে গেছে 4:30। আমাদের এরপর এখান থেকে নিচে গিয়ে দেখতে হবে যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেটা। বাবা, এখানে ন্যানো গাড়ি উঠে গেছে। কে বলে ন্যানো গাড়ির দম নেই? হ্যাঁ, এই তো উঠে গেছে। এবার আমাদের গাড়ি এসে থামলো ঠিক গতকাল আমরা যেখানে এসেছিলাম সেখানেই, মানে এখানে যে বোটানিক্যাল গার্ডেন রয়েছে সেখানে। তো আমরা এগিয়ে যাচ্ছি এবার বোটানিক্যাল গার্ডেনের টিকিট কাউন্টারের দিকে। এই যে টিকিট কাউন্টারটা সন্ধ্যে 6:30 অবধি ওপেন থাকে, তো আমরা যাই ফটাফট গিয়ে টিকিটটা আগে কেটে নিই। এখানে দেখুন বড়দের জন্য লেখাই রয়েছে, বড়দের জন্য 100 টাকা আর ছোটদের জন্য 50 টাকা করে টিকিট। কিছুটা এইরকম দেখতে টিকিট। আমরা বাসে যারা ছিলাম তো তার মধ্যে থেকে 2 জন, আমরা আবার আমাদের সাথে আরও 2 জন নেমে গেছে, তো আমরা 4 জনের টিকিট একসাথেই নিয়ে নিয়েছি 400 টাকায়। তো এই যে সামনে গেটটা দেখছেন ইন লেখা রয়েছে, এখান দিয়েই ঢুকতে হবে। টিকিটটা নিয়ে যাচ্ছি। 4 মেম্বার। তো এই যে দাদাও নেমে গেছেন আমাদের সাথেই।
তো ওনারা দুজন রয়েছেন কাপল। অ্যাকচুয়ালি ওনারা দুজনও আমাদের পাশের রুমেই রয়েছেন, আমরা জানতামই না, বাসে জানা হলো, তাই না? এই যে দেখুন কিছুটা এইরকম ভিউ। এই গাছগুলো কি গাছ জানি না, কিন্তু দেখতে দেখুন দারুণ দেখাচ্ছে। স্টাইলটাই ইংরেজদের স্টাইলে বানানো। এখানে তো মেনলি ইংরেজরাই এসে প্রথম ডেভেলপ করেছিল, সেই কারণে হয়তো একটু ইংরেজি স্টাইলটা রেখেছে। এই দিকটায় দেখুন একটা বিশাল বড় মাঠ আছে, দেখে গলফ খেলার মাঠের মতো লাগছে। প্রচুর লোকজন দেখুন। আসলে কোনটা কি গাছ না এসব তো আমরা অত জানি না। মোদ্দা কথা হচ্ছে দেখতে ভালো লাগছে কি লাগছে না সেটার জন্যই আমরা এসেছি। যারা বটানি স্টুডেন্ট থাকে তাদের হয়তো এই জিনিসগুলো অনেক বেশি ইউজফুল হবে, কোথায় কি আছে না আছে সেটা দেখা। এই যে সামনেটাই দেখুন ঝাউ গাছের মতো এটা একটা গাছ। এই ঝাউ গাছকে বিভিন্ন আকারে কেটে কেটে দেখুন বিভিন্ন শেপ দিয়ে রাখা রয়েছে। আবার এই যে এই গাছগুলো, এইগুলো কি গাছ আমার একদমই জানা নেই। এখানে স্কুলের প্রচুর স্টুডেন্ট দেখতে পাচ্ছি। বোটানিক্যাল গার্ডেন না, খুব সম্ভবত স্কুলের বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে এখানে এডুকেশনাল ট্যুরে হয়তো আনা হয়েছে। দেখুন প্রচুর স্কুল স্টুডেন্ট। এখানে একটা গ্লাস হাউস আছে দেখছি, কি আছে দেখি সামনে গিয়ে। এই যে দেখুন এখানে নীল নীল টাইপের বেশ কিছু ফুল রয়েছে। এই দিকটায় দেখুন, এখানে রেখাই রয়েছে অ্যান্থোরিয়াম, এই গাছটার নাম অ্যান্থোরিয়াম। তারপর এই দিকেও রয়েছে প্রচুর টবে দেখুন, পুরো ফুলগুলো কিন্তু পাপা সেই দেখাচ্ছে। হ্যাঁ, মাল্টিপল কালার। এটা মনে হচ্ছে কপির চারার মতো ছোট ছোট ছোট। আচ্ছা, এটাও ফুল আসবে না? এইদিকে এই যে দেখুন সাদা আর বেগুনিতে, এটা অর্কিড। এটা কি ফুল জানি না, ছোট 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 কুড়ি আছে। এইদিকে প্রচুর ক্যাকটাস। আর কোনটা বলো তো, ওই দিকটা দেখো বড় একটা সেই ডালিয়ার মতো দেখুন। এই যে এই ফুলটা এত বড় সাইজের, মোটামুটি দেখুন আমার হাতের থেকেও বড় হবে, এতটা বড়। ওইদিকে একটা বংশাই গাছ আছে দেখুন, ওই গাছটা 40 বছর বয়সী। ওই যে টবে রাখা রয়েছে, এটার বয়স 40 বছর। ভাবতে পারছো 40 বছরের গাছ, মানে আমার থেকে বয়সে বড় গাছ। এই দিকেও দেখুন প্রচুর ফুল রয়েছে, আমি তো ফুলের অত নামও জানি না। এই গ্লাস হাউসটাতে, আচ্ছা এখানে কি বলছে, জার্মান প্রেমরোজ। মানে কত ধরনের ফুল আছে এখানে। হ্যাঁ, তো যাই হোক, এই চত্বরে যদি ফুল দেখাতে থাকি তাহলে ফুল দেখাতেই থাকবো। এবার আমরা ঢুকছি ফার্ন হাউসে, যেটা তৈরি করা হয়েছে 1894 সালে। দেখুন এখানে বিভিন্ন ধরনের ফার্ন গাছের কালেকশন রয়েছে, ডিফারেন্ট টাইপের ফার্ন। এই যে নিচে এক ধরনের ফার্ন, ওপরে আরেক ধরনের। এইদিকে দেখুন হালকা সবুজ, এটা আরেক ধরনের ফার্ন, এটাও বেশ সুন্দর লাগছে। আর স্পেশালি এই যে এই ফার্নটার যে কালারটা রয়েছে, দারুণ ভাইব্রেন্ট একটা কালার। আবার এই দিকের যে ফার্নগুলো রয়েছে সেইগুলো কিন্তু লম্বা 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 লম্বা। এত রকম ফার্ন গাছ আগে দেখেছো কোনোদিন? জীবনেও না। প্রথম। ভালো লাগছে না? দারুণ। হ্যাঁ, আর পাপার আরেকটা ব্যাপার হচ্ছে গাছপালার ভীষণই শখ রয়েছে। বাড়িতে ছাদে পাপা বাগান বানিয়ে রেখেছে, কোনোদিন সময় করে দেখাবো। তো এখানে আসার পর পাপার এক্সাইটমেন্ট কিন্তু একদম পুরো চরমে, কারণ এত ফুল গাছ আর এত ফার্ন গাছ। ভালোবাসি তো, ওই জন্য আরো বেশি ভালো লাগছে। তো তোমার এখানে মোটামুটি 2-2.5 ঘন্টা টাইম মিনিমাম লাগতো। আচ্ছা পাপা, যদি তোমাকে আবার উঠি আসতে বলা হয়, তুমি কি আসবে? আবার আসবো। হ্যাঁ, আবার। এই গাছগুলো কিন্তু বেশ বড় বড়। হ্যাঁ পাপা, বিশাল বড় বড়, মোটামুটি 150-200 ফুট তো উঁচু হবেই। এইদিকে রাস্তার ধারের পাতাবাহার গাছগুলো দেখুন কেমন হলদে টাইপের কালার চলে এসেছে। ক্যামেরাতে যদিও কালারটা জাস্টিফাই করতে পারছে না, কিন্তু দেখতে দারুণ লাগছে। এখানে দেখুন ভারতের প্রত্যেকটা স্টেটকে এই যে এখানে পাতাবাহার গাছের ডেকোরেশন দিয়ে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। কাছের থেকে দেখাই দেখুন, কেরালা, তামিলনাড়ু, পুডুচেরি, আর ইউ আর হিয়ার, তার মানে হচ্ছে আমরা এই জায়গাটায় আছি। আর দেখুন প্রত্যেকটা রাজ্যকে, এই যে অনেকক্ষণ পর একটা গাছ পেয়েছি যেটার সামনে বোর্ড লাগানো রয়েছে। আর এই যে সেই গাছটা, এটা কি গাছ জানেন? এই দেখুন রুদ্রাক্ষ গাছ, এটাও রুদ্রাক্ষ গাছ। এবার যে দিকটাতে যাচ্ছি সেই দিকটায় যে ফুলগুলো রয়েছে, সেই ফুলগুলো দেখে কিন্তু আপনাদের বলতেই হবে এক কথায়, ওয়াও। দেখুন দেখাচ্ছি, এই দেখুন প্রত্যেকটা কিন্তু এক একটা ফুল। ভাববেন না এখানে কোনো ফুলের গোছা, এক একটা ফুল কত বড় সাইজের। দেখুন পাপা, কেমন লাগছে এই ফুলগুলো দেখতে? অপূর্ব, অপূর্ব সুন্দর। যাই হোক, বোটানিক্যাল গার্ডেনে আমরা মোটামুটি ঘন্টাখানেকের ওপরেই সময় কাটালাম। এবার আমরা এই গার্ডেন চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের হোটেল যেতে ওই মোটামুটি মিনিট 10 লাগবে হেঁটে।
তা আমরা এবার হোটেলের দিকে এগোতে থাকি। আমরা চলে এলাম আমাদের হোটেলের রুমের সামনে, মোটামুটি 7টা বেজে গেছে ঘড়িতে, এখন সময় সন্ধে 6:26। আমরা ঢুকে যাচ্ছি, আমরা ঘরে ঢুকে এলাম। এবার আমরা একটু ফ্রেশ হব আর রেস্টও নেব। তা আপনাদের সাথে মোটামুটি দেখা হবে আরো ঘন্টা 2 পর। বাইরে বেশ ঠান্ডাও রয়েছে, তার পাশাপাশি আজকে খেতেও আর ইচ্ছে করছে না, তো তাই পাপাও বললো যে আর খেতে যাচ্ছি না, ভালোও লাগছে না, কারণ অনেক বেলাতে আজকে নান খাওয়া হয়েছিল, তো পেটটাও ভরা ভরাই ছিল, তাই আজকে রাত্রিবেলায় আর আমরা কোনো ডিনার করলাম না। যদিও প্রথম দিনের উটি ও কুন্নুর সাইট সিং এর সমস্ত সাইটগুলোই দারুণ সুন্দর, তবে সত্যি বলতে গেলে দ্বিতীয় দিনের ভ্রমণটা আমার প্রথম দিনের তুলনায় অনেক বেশি ভালো লেগেছিল। আমার ধারণা আপনাদেরও বেশি ভালো লাগবে। কেন, সেই প্রশ্নের উত্তরটা পরের পর্বেই দিচ্ছি। এই ভিডিওটা শেষ করার আগে সবাইকে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক ও শেয়ার করে আমাদের সাহায্য করুন। ধন্যবাদ।